আমরা আজকে পড়ব হচ্ছে হিট ইঞ্জিনস। এই হিট ইঞ্জিনস পড়তে গিয়ে হিট ইঞ্জিনস মূলত হচ্ছে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল এবং সেকেন্ড লয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকে। তো এই হিট ইঞ্জিন পড়তে গিয়ে আমরা অনেকগুলো জিনিস পড়তে হয়। তা তুমি যেগুলো বলেছো, যেগুলো ডিমান্ড করেছো, আমি সেগুলোই মূলত পড়াবো, ঠিক আছে? তো তুমি যেটা বলেছো মূলত সেটা হচ্ছে কার্নোটস ইঞ্জিন। হ্যাঁ, সরি, কার্নোটস ইঞ্জিন এটা পড়াতে বলেছ। আর আরেকটা জিনিস বলেছো সেটা হচ্ছে রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর, ঠিক আছে? এই দুটো পড়াতে বলেছো এবং এই সবগুলোই পড়াতে বলেছো। বেসিসটা হচ্ছে যে তুমি এফিসিয়েন্সি সম্বন্ধে, সম্পর্কে একটা আইডিয়া পেতে চাও এবং তার কিছু অঙ্ক যদি থাকে, নিউমেরিক্যাল প্রবলেম, না আলাদা করে নিউমেরিক্যাল প্রবলেম খুব একটা কিছু দেখানোর জায়গা নেই, খুবই সহজ ব্যাপারটা, পুরো গোটা জিনিসটা বলে দিলেই হবে। আচ্ছা, আমি এই দুটোকে এইভাবে না বলে আমি শুরু করছি এখান থেকে, যে আমি প্রথমে এই হিট ইঞ্জিন ব্যাপারটাকে একটু দেখতে চাইছি, ঠিক আছে? হিট ইঞ্জিন, এই হিট ইঞ্জিন অনেক ধরনের হতে পারে। হ্যাঁ, সেই অনেক ধরনের মধ্যে আমরা হিট পাম্প পাবো, হিট পাম্প আর রেফ্রিজারেটর হচ্ছে বেসিক্যালি একই জিনিস। রেফ্রিজারেটর একই জিনিস, শুধু পয়েন্ট অফ ইন্টারেস্টটা আলাদা, ঠিক আছে? মানে কীভাবে ইউজ করা হচ্ছে সেটা আলাদা। ধরো একটা ছুরির মতো, হিট পাম্প আর রেফ্রিজারেটর বেসিক্যালি একই জিনিস। একটা ছুরি হচ্ছে একটা ছুরি, এবার সেই ছুরি দিয়ে তুমি ফল কাটতে পারো বা সেই ছুরি দিয়ে তুমি মানুষ খুন করতে পারো, ব্যাপারটা সেরকম। যে হিট ইঞ্জিনের একটা টাইপ হচ্ছে হিট পাম্প অর রেফ্রিজারেটর, দে আর বেসিক্যালি সেম জিনিস, কিন্তু তুমি তোমার উদ্দেশ্যটা কি, তুমি কি করতে চাইছো ব্যবস্থাটা নিয়ে, সিস্টেমটা নিয়ে, তার উপর ডিপেন্ড করবে যে তুমি তাকে হিট পাম্প বলবে না রেফ্রিজারেটর বলবে। আর আরেকটা ইঞ্জিন হচ্ছে অবশ্যই কার্নোট ইঞ্জিন, কার্নোটস ইঞ্জিন, কার্নোটস ইঞ্জিন। আচ্ছা, এই সবগুলোকেই আমি আমার বলতে পারি রিভার্সিবল ইঞ্জিন। সেরকমভাবেই নন রিভার্সিবল বা ইরিভার্সিবল ইঞ্জিনও হয়, কার্নোট সাইকেল একটা রিভার্সিবল ইঞ্জিন। তাহলে আমরা মূলত হিট পাম্প নিয়ে কথা বলবো, রেফ্রিজারেটর তার সঙ্গে কথা বলবো, কার্নোট ইঞ্জিন নিয়ে কথা বলবো। কার্নোট ইঞ্জিনটাকে এক্সটেন্সিভলি ডিরাইভ করার চেষ্টা করবো, সেখান থেকে এফিসিয়েন্সির দিকে যেতে চেষ্টা করবো, এবং এই করে আমরা রিভার্সিবল ইঞ্জিনটা শেষ করবো। ইরিভার্সিবল ইঞ্জিন নিয়ে খুব বেশি কথা বলার নেই। আচ্ছা, এই দুটো জিনিস বাদ দিও, এই দুই ভদ্রলোক বাদ দিও, আরও অনেক ধরনের রিভার্সিবল ইঞ্জিন হয়। যদি সুযোগ হয় আমি একটা দুটোর নাম বলবো। দেন ইরিভার্সিবল ইঞ্জিনের সম্পর্কে আমরা কিছুই বলবো না, আমরা শুধু যেটা বলবো ইরিভার্সিবল ইঞ্জিন এবং ইরিভার্সিবল ইঞ্জিনের রেসপেক্টিভে, সেটা হচ্ছে কার্নোটস থিওরেম। এটা বলে আমরা শেষ করব, ঠিক আছে? আচ্ছা, দেখা যাক তাহলে আমরা প্রথম যেটাকে মার্ক করলাম সেটা হচ্ছে আমার হিট পাম্প, বেসিক্যালি, বা উল্টো করে বলতে গেলে হিট ইঞ্জিন যদি আমরা বলি, যে সেটা বেসিক্যালি জিনিসটা কী। আচ্ছা, এই যে এই সমস্ত কিছুর প্রয়োজনীয়তা পড়লো, আমরা পড়ছি কি হিট পাম্প। হ্যাঁ, হিট পাম্প, হিট পাম্প। আচ্ছা, এই সমস্ত কিছুর প্রয়োজনীয়তা পড়লো কারণ আমার ফার্স্ট ল দিয়েছিল হচ্ছে, ফার্স্ট ল আমাকে বেসিক্যালি একটা ভেরি ট্রিভিয়াল জিনিস বলে, সেটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি, ENERGY, তাই না? এনার্জি। আর তেমন কোনো ইনফরমেশন আমাকে কিন্তু ENERGY, তাহলে ফার্স্ট ল আমাকে জাস্ট কনভারসেশন অফ এনার্জি বলে। কি বলে? যে ইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ, মোটামোটা করে লিখলে এটাই মোটামুটি দাঁড়ায় যে কোনো একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জি, তার মধ্যে যে পরিমাণ হিট কন্টেন্ট আছে এবং সেটি যে ওয়ার্ক ডান করছে সিস্টেমটা, এই দুটোর যোগফল। তার মানে সোজা কথা হচ্ছে কোনো একটা প্রসেসের আগে এবং পরে এনার্জি ফিক্স থাকবে। তাহলে কনজারভেশন অফ এনার্জি ফার্স্ট ল এর মূল বক্তব্য। এবার এই ফার্স্ট ল নিজের মধ্যে কমপ্লিট হলে পরও কিছু ইনকমপ্লিট বা ইনসাফিসিয়েন্সি এর মধ্যে রয়েছে। তার মধ্যে একটা মেজর ইনসাফিসিয়েন্সি হচ্ছে এটা কোনো একটা মানে কোনো একটা সিস্টেমের আর কোনো একটা প্রসেসের, হ্যাঁ, ইট কান্ট
predict the direction or spontaneity ভান্ডুল লিখতে পারি, spontaneity of any process। হ্যাঁ, তাহলে কোনো প্রসেসে স্পন্টিনিটি বা কোন ডিরেকশানে স্পন্টেনিয়াস হবে তার কোনো ক্রাইটেরিয়া আমরা ফার্স্ট ল থেকে পেতে পাই না। তাই জন্যে আমাকে যেতে হচ্ছে আস্তে আস্তে সেকেন্ড লয়ের দিকে, কারণ এই ফার্স্ট লর পরই প্রশ্ন করলে তাহলে আমি কি করে একটা প্রসেস সেটা স্পন্টেনিয়াস হবে, কোন ডিরেকশানে স্পন্টেনিয়াস হবে, এই কথাগুলোকে বলবো। নানা প্যারামিটার খোঁজার চেষ্টা করলে পোটেনশিয়াল এনার্জি দিয়ে বলা যায়, কি এটা দিয়ে বলা যায়, ওটা দিয়ে বলা যায়, এরকম করতে করতে আমরা এসে পৌঁছাবো এন্ট্রপিতে। সেটা একটা কমপ্লিটলি আলাদা ডিসকাশন, আমরা সেই ডিসকাশনে যাচ্ছি না। এই এন্ট্রপিতে আসার পর যেটা হচ্ছে আমার মোস্ট পপুলার স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি যে মোস্ট পপুলার স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, ঠিক আছে। সেটা কি আমরা জানি অলরেডি যে চেঞ্জ ইন এন্ট্রপি ইন টোটাল চেঞ্জ ইন এন্ট্রপি ইজ বেসিক্যালি চেঞ্জ ইন এন্ট্রপি ইন দ্য সিস্টেম প্লাস চেঞ্জ ইন এন্ট্রপি ইন দ্য সারাউন্ডিংস, ঠিক আছে, সারাউন্ডিংস। এই টোটাল চেঞ্জ ইন এন্ট্রপি অর্থাৎ সিস্টেম এবং সারাউন্ডিংসের যে টোটাল চেঞ্জ সেটা পজিটিভ হলে তবেই আমরা এটাকে বলি স্পন্টেনিয়াস প্রসেস। তাহলে আমরা বেসিক্যালি সামহাউ কীভাবে এসছে ওই ডিসকাশনে আমরা যাচ্ছি না, সামহাউ আমরা এটা ফিগার আউট করলাম যে the only criteria to show spontaneity or to predict spontaneity is whether the total change in entropy অর্থাৎ সিস্টেমের এন্ট্রপি চেঞ্জ এবং সারাউন্ডিংসের এন্ট্রপি চেঞ্জ, এই টোটাল চেঞ্জটা থ্রু আউট দ্য প্রসেস সেটা পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে। যদি পজিটিভ হয় তাহলে সেটা স্পন্টেনিয়াস হবে, ঠিক আছে। আর এইটা ইকুয়াল টু 0 হবে ফর ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, ফর ইকুইলিব্রিয়াম। এটা হচ্ছে মোস্ট পপুলার স্টেটমেন্ট অফ থার্মোডাইনামিক্স। এইখান থেকে কেলভিন, প্ল্যাঙ্ক এবং ক্লসিয়াসের দুটো স্টেটমেন্ট দেখা যায় আর কি। বেসিক্যালি তারা হিট পাম্পের কথাই বলছে। তো সেখান থেকে এই সমস্ত ইঞ্জিনগুলো চিন্তাভাবনা করা শুরু হয়, ঠিক আছে। ইঞ্জিনগুলো চিন্তাভাবনা শুরু করা হয় এবং সেখান থেকে দু ধরনের যন্ত্র, পারপিচুয়াল মেশিন অফ ফার্স্ট কাইন্ড, পারপিচুয়াল মেশিন অফ সেকেন্ড কাইন্ড, এই সমস্ত তৈরি করার কথা মাথায় আসে, ঠিক আছে। আচ্ছা, ইঞ্জিন আমরা কাকে বলি তার ব্যাপারটা একটু দেখা যাক যে ইঞ্জিন আমরা কাকে বলবো। হোয়াট ইজ ইঞ্জিন? ইঞ্জিন হচ্ছে বেসিক্যালি আ মেকানিক্যাল ডিভাইস, হ্যাঁ, a mechanical device which operates in cycle, অবশ্যই মেশিন মানে সাইকেলে অপারেট করতেই হবে, and can transfer or transform some heat into work, okay, some heat into work। তাহলে এটা হচ্ছে একটা মোটামোটা ইঞ্জিনের ডেফিনেশন। আচ্ছা, এই করতে গিয়ে আমরা প্রথমেই চলে আসি কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট। এই স্টেটমেন্টগুলো নিয়ে আমরা খুব বেশি কথা বলবো না, কিন্তু এর যেই মানে কি বলবো এক্সপেরিমেন্টাল ডিভাইস সেটা নিয়ে আমাদের কথা বলার আছে, তাহলে আমাদের বাকি জিনিসটা বুঝতে সুবিধা হবে। স্টেটমেন্ট, ঠিক আছে, কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট। আচ্ছা, এইটা বোঝার জন্য আমরা বেসিক্যালি একটা ইঞ্জিন কল্পনা করছি। কীরকম ইঞ্জিনটা? ইঞ্জিনটার একটা পোর্শন হচ্ছে, সরি একটু ভালো করে আঁকি, ইঞ্জিনটার একটা পোর্শন হচ্ছে আমার এইচটিআর মানে কি? হায়ার টেম্পারেচার রিজার্ভার, ঠিক আছে, রিজার্ভার। ঠিক আছে, অর্থাৎ একটা ইঞ্জিন রান করে সবসময় একটা হায়ার টেম্পারেচার সিঙ্ক থাকবে, একটা লোয়ার টেম্পারেচার সিঙ্ক থাকবে। এর মাঝখানে এই হিট ট্রান্সফারের যে গল্পটা, এই যে আমরা একটা ইঞ্জিনকে কি বলেছি, এ মেকানিক্যাল ডিভাইস হুইচ অপারেট ইন এ সাইকেল অ্যান্ড ক্যান ট্রান্সফার সাম হিট ইনটু ওয়ার্ক।
অর্থাৎ সে একটা হায়ার টেম্পারেচার মানে কি সেখানে হিট কন্টেন্ট বেশি, তাহলে হায়ার টেম্পারেচার থেকে আইদার হিট নেবে, নিয়ে লোয়ার টেম্পারেচারে ছাড়বে এবং এই ছাড়ার মধ্যিখানে সে কিছুটা হিটকে ওয়ার্কে ট্রান্সফর্ম করবে, অথবা সে বাইরে থেকে ওয়ার্ক নেবে এবং লোয়ার টেম্পারেচার থেকে হিট নিয়ে হায়ার টেম্পারেচারে ট্রান্সফার করবে। এটা হচ্ছে মোটামুটি একটা হিট পাম্পের গল্প। আচ্ছা, আমরা এখন যে হিট পাম্পটা নিয়েছি তার একটা এইচটিআর আছে আর একটা এলটিআর আছে। এলটিআর মানে হচ্ছে লোয়ার টেম্পারেচার রিজার্ভার, এটা আমি লিখছি না, তার মানে এর টেম্পারেচার বেশি এর টেম্পারেচার কম। লেটস সে এর টেম্পারেচার আমি বলছি T2, এর টেম্পারেচার বলছি T1 এবং সার্টেনলি T2 ইজ গ্রেটার দ্যান T1 বাই ডেফিনেশন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটাকে আমি বলছি সোর্স, SOURCE সোর্স, আর এইটাকে আমরা বলছি সিঙ্ক। সিঙ্ক মানে যেখানে সব কিছু এনে জমা করা হয়, আর সোর্স মানে যেখান থেকে আমি পাবো। এর মাঝখানে আছে হচ্ছে আমার ইঞ্জিনটা। আচ্ছা, অন্য কালার দিয়ে লিখি একটু। এর মাঝখানে আমার আছে হচ্ছে ইঞ্জিনটা। এই ইঞ্জিন কি করছে? এই ইঞ্জিন এই হায়ার টেম্পারেচার রিজার্ভার থেকে Q2 পরিমাণ হিট নিচ্ছে, আমি ধরে নিচ্ছি, মড ভ্যালু নিচ্ছি, ফলে আমার সাইন নিয়ে চিন্তা করতে হবে না। এবং সে লোয়ার টেম্পারেচার রিজিয়নে, লোয়ার টেম্পারেচার রিজার্ভারে আর সিঙ্কে সে Q1 পরিমাণ হিট ডেলিভার করে দিচ্ছে। মাঝখান থেকে কি হচ্ছে? এই ইঞ্জিন থেকে আমি একটা ওয়ার্ক ডান পাচ্ছি, নেট ওয়ার্ক ডান, নন জিরো ওয়ার্ক ডান, সেটাকে আমি বলছি W, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা তাহলে ব্যাপার গোটা স্কিমেটিক ডিজাইনটা পরিষ্কার হলো আশা করি। এবার যদি আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কনসিডার করি, ফ্রম দ্য ফার্স্ট law of thermodynamics we can write du is equal to d cut q plus q টা বড় হাতে লেখা উচিত plus d cut w, ঠিক আছে। আচ্ছা, ফর সাইক্লিক প্রসেস, এটা একটা সাইক্লিক প্রসেস, ইঞ্জিন নিয়ে কথা বলছি মানে সেটা সাইক্লিক প্রসেস। ফর সাইক্লিক প্রসেস, for cyclic processes, cyclic integral of du is equal to cyclic integral of d cut q plus cyclic integral of d cut w, ওকে। তাহলে একটা মেশিন সে সাইকেলে অপারেট করে, ঠিক আছে। এইবার আমরা যদি দেখি এই এই ভদ্রলোকরা এই d cut q d cut w দে আর পাথ ফাংশন, এইগুলো সাইক্লিক ইন্টিগ্রাল নন জিরো, কিন্তু এই ইউ এটা একটা স্টেট ফাংশন। স্টেট ফাংশন আমরা জানি স্টেট ফাংশনের সাইক্লিক ইন্টিগ্রাল জিরো হয়, অর্থাৎ আমরা খুব সহজেই বলতে পারি যে এর এই দিকটা হয়ে যাবে জিরো আর এই দিকটা লিখছি আমি আপাতত ইউ প্লাস সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডি কাট ডাব্লিউ, ঠিক আছে। আচ্ছা, তার মানে একটু ভালো করে বলতে গেলে মাইনাস সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডি কাট ডাব্লিউ is equal to cyclic integral of d cut q, ওকে। আচ্ছা, এইবার আমরা যদি দেখি যে আমার কি কি ওয়ার্ক ইনভলভ, আমি আর সাইন টাইন নিয়ে ভাবছি না, আমি মড ভ্যালু নিয়ে ভাবার চেষ্টা করছি। আমার টোটাল জিনিসটায় নেট ওয়ার্ক কত না এই যে এই ভদ্রলোক ডাব্লু, তাহলে আমি সেটাকে লিখছি এখানে ডাব্লু, মড অফ ডাব্লু ইজ ইকুয়াল টু টোটাল হিটের গল্প কী আছে না, ও হায়ার টেম্পারেচার রিজার্ভার থেকে Q2 পরিমাণ হিট নিয়েছে, লোয়ার টেম্পারেচার রিজার্ভারে Q1 পরিমাণ হিট ছেড়েছে, তাহলে আমি লিখতে পারি মড ভ্যালু অফ ডাব্লু ইজ ইকুয়াল টু মড ভ্যালু অফ Q2, এটা হায়ার টেম্পারেচার রিজার্ভার থেকে নিয়েছে এবং Q1-এ সেটা ছেড়েছে, রিলিজ করেছে, ঠিক আছে। রিলিজ করেছে। আচ্ছা, তাহলে আমার নেট ওয়ার্ক ডান কী হলো না, ও Q2 পরিমাণ হিট নিয়েছে এবং Q1 ছেড়েছে, তাহলে যে পরিমাণ হিটটাও ছাড়েনি সেই হিটটাই ও বেসিক্যালি ওয়ার্কে ট্রান্সফর্ম করেছে। তাহলে এইখান থেকে আমরা এই ধরনের হিট পাম্পের ক্ষেত্রে হিট পাম্পের একটা এফিসিয়েন্সি বা হিট ইঞ্জিনের একটা এফিসিয়েন্সি স্টেটমেন্ট দিতে পারি। এফিসিয়েন্সি, CIENCI, এফিসিয়েন্সি, এটাকে রিপ্রেজেন্ট করা হয় ইটা দিয়ে। কি বলবো? এফিসিয়েন্সি মানে হচ্ছে আমি যদি বলি যে তোমার কর্মক্ষমতা কত, এটা কিভাবে আমি বলতে পারি? এটা বলতে পারি হচ্ছে যে আমি তোমাকে কিছু রিসোর্স দিয়েছি, লেটসে আমি তোমাকে বাজার করতে দিয়েছি, তাই আমি একটা টাকা দিয়েছি বাজার করার জন্য, এবং বাজার করে তুমি যখন এনেছো সেই বাজারটা আমি দেখছি যে তুমি কতটা টাটকা সবজি এনেছো, মানে কত কম দামে ভালো করে বাজারটা আনতে পেরেছো। তাহলে তোমার বাজার করার এফিসিয়েন্সি কী করে ডিটারমাইন হবে? যে তোমার কাছে যা রিসোর্স ছিল তার উপরে দাঁড়িয়ে তুমি আমাকে কি
ফাইনাল প্রোডাক্ট দিতে পেরেছো। তাহলে এখানেও তাই, এখানে আমার রিসোর্স কি না, যে পরিমাণ হিট ওকে দেওয়া হয়েছে ইঞ্জিনটাকে, তাহলে কোন পরিমাণ হিট আমার ইঞ্জিনটাকে দেওয়া হয়েছে, এই যে Q2 পরিমাণ হিট দেওয়া হয়েছে। তাহলে যদি Q2 পরিমাণ হিট দেওয়া থাকে তাহলে আমার রিসোর্স হচ্ছে Q2, এটা ওকে বাজার করতে দেওয়া হয়েছে, এভাবে ভেবে নিন। আর ও ডেলিভার করেছে কি জিনিস, ওয়ার্ক, W পরিমাণ ওয়ার্ক। আর এই W পরিমাণ ওয়ার্ক মানে আমরা পেয়েছি Q2 মাইনাস Q1, ঠিক আছে, ডিভাইডেড বাই Q2, or we can write 1 minus তাহলে Q2 বাই Q2 এটা 1 হলো, মাইনাস Q1 বাই Q2। তাহলে এইটা হচ্ছে আমার এফিসিয়েন্সি অফ এরকম হিট ইঞ্জিনের ক্ষেত্রে। এই এফিসিয়েন্সি নিয়ে আমরা আরও কথা বলছি বাই বলছি। আচ্ছা, এখান থেকে কয়েকটা পয়েন্ট আমি মুখে বলে দিচ্ছি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে বেস্ট ইঞ্জিন। হ্যাঁ, বেস্ট ইঞ্জিন আমি কাকে বলবো, আমার বেস্ট ইঞ্জিন যদি বলতে হয়, বেস্ট ইঞ্জিন কাকে বলবো, যে সবচেয়ে ভালো কি করে হয়, যে আমি তোমাকে কোনো টাকাই দেবো না অথচ তুমি খুব ভালো বাজার করে আনবে। তার মানে বেস্ট ইঞ্জিন সেটাই যাকে আমাকে কোনো ইনপুট দিতে হবে না অথচ আমাকেও দারুণ সুন্দর ওয়ার্ক ডান দেবে। যদি সেটাই সত্যি হয় তাহলে আমাকে কোনো ইনপুট দিতে হচ্ছে না, অর্থাৎ এই Q2-র ভ্যালুটা বেসিক্যালি জিরো। তাহলে Q2-র ভ্যালু যদি বেসিক্যালি জিরো হয় তাহলে Q1-এর ভ্যালু যাই হয়ে যাক না কেন, বা আমি উল্টো করে বলতে গেলে এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই Q2, তাই তো। এখন Q2-র ভ্যালু জিরো, আবার আমি চাইছি একটা পজিটিভ ওয়ার্ক ডান, তার মানে কি এদিকটা একটা পজিটিভ নাম্বার, নিচটা জিরো, তাহলে বেসিক্যালি একটা এফিসিয়েন্সি হচ্ছে ইনফাইনাইট। তাহলে বেস্ট ইঞ্জিন সেটাই হবে যার এফিসিয়েন্সি হবে ইনফিনিটি। কিন্তু এই ধরনের ইঞ্জিন পাওয়া যায় না, ইটস আ হাইপোথেটিক্যাল ইঞ্জিন। এই ধরনের ইঞ্জিনকে বলা হয়, আমি অন্য একটা কালি দিয়ে লিখি, এই ধরনের ইঞ্জিনকে বলা হয় হচ্ছে আমার পারপিচুয়াল মেশিন অফ ফার্স্ট কাইন্ড, ঠিক আছে, পারপিচুয়াল মেশিন অফ ফার্স্ট কাইন্ড। এই ধরনের মেশিন বাস্তবে তৈরি করা সম্ভব নয়, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে যে এরপরে আমরা ভাবতে পারি আচ্ছা তাহলে আমি ইনফাইনাইট এফিসিয়েন্সির ইঞ্জিন পেলাম না, তাহলে আমি একটা চেষ্টা করি যে আমি কি করে একটা ইঞ্জিন পেতে পারি যেটা বেসিক্যালি আমাকে মানে আমাকে বেশি থেকে বেশি ওয়ার্ক ডান দেবে কম থেকে কম ইয়ের ওপর আর কি, রিসোর্সের ওপর দাঁড়িয়ে, ঠিক আছে। তার মানে আমি চাইছি যে আমি যে পরিমাণ হিট সাপ্লাই করব, হ্যাঁ, তার থেকেও বেশি পরিমাণ ওয়ার্ক ডান আমি পেতে চাইছি, ঠিক আছে। কিন্তু এটাও ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স বলে যে হবে না, তাহলে এনার্জি কনজারভেশনটাই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটাও হলো না, তাহলে আমাদের এক এক করে আশা ভঙ্গ হচ্ছে। 3 নম্বর আশা কি, 3 নম্বর হচ্ছে যে আমরা এমন একটা ইঞ্জিন ভাবতে পারি যেটা যে পরিমাণ হিট নেয়, আমি দেখলাম যে এরম সম্ভব নয় যে আমি কোনো হিট দেবো না ওকে নিতে কিন্তু আমাকে পজিটিভ ওয়ার্ক ডান দেবে, এরকম সম্ভব নয়। আমি এটাও দেখলাম যে আমি যে পরিমাণ হিট দেবো, আমি যদি তার থেকে বেশি পরিমাণ ওয়ার্ক ওর কাছ থেকে ডিমান্ড করি সেটাও সম্ভব নয়। তাহলে আমি কি এরকম একটা ইঞ্জিন ভাবতে পারি যেখানে আমি যে পরিমাণ হিট দেবো সেটা কমপ্লিটলি ওয়ার্কে ট্রান্সফার করবে, অর্থাৎ আমি যদি Q2 পরিমাণ হিট দিই সেটা কমপ্লিটলি W-তে ট্রান্সফার হবে, অর্থাৎ আমি পরিষ্কারভাবে বুঝতে পারছি এর এফিসিয়েন্সি হয়ে যাবে W/Q2। এখানে Q2 যে পরিমাণ, W সে পরিমাণ, তাহলে এফিসিয়েন্সি হচ্ছে 1, অর্থাৎ 100% এফিসিয়েন্সি কোনো ইঞ্জিনকে আমি তৈরি করতে পারি। এইটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বা এনার্জি কনজারভেশনের পার্সপেক্টিভ থেকে এটা করা যায়, করা সম্ভব, কিন্তু এক্সপেরিমেন্টালি এরকম কোনো ইঞ্জিন আজ অবধি পসিবল হয়নি, আবার পসিবল হবে বলেও কোনো কথা নেই, মানে হবে না এটাই ধরে নেওয়া যেতে পারে, যেটা আমার এফিসিয়েন্সি 1 হবে। এইখান থেকেই কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টটা আসে, ঠিক আছে, এখান থেকেই আসে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট। কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট কি বলছে আমি লিখছি না, আমি মুখে বলছি। ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট আ মেকানিক্যাল ডিভাইস হুইচ অপারেটস ইন এ সাইকেল and which has its only effect to take some heat from high temperature reservoir and transform this heat into work completely, অর্থাৎ no heat is released to lower temperature reservoir। তার মানে আমরা এরকম কোনো ইঞ্জিন কোনোদিনও তৈরি করতে পারবো না যেটা, বা একটা মেকানিক্যাল ইঞ্জিন তৈরি করতে পারবো না যেটা
কি করবে, হায়ার টেম্পারেচার রিজার্ভার থেকে যে পরিমাণ হিট নেবে সেই সমস্ত হিটকে ওয়ার্কে কনভার্ট করবে, লোয়ার টেম্পারেচার রিজার্ভারে সে কোনো হিট ডেলিভার করবে না। অর্থাৎ আমরা এরকম কোনো ইঞ্জিন পাবো না যেখান থেকে Q2 পরিমাণ হিট লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচার রিজার্ভার থেকে নিয়ে পুরোটাই ওয়ার্ক ডানে কনভার্ট করবে, এই যে জায়গাটা এইটা থাকবে না। অর্থাৎ Q1 বলে কিছু এলটিআরে দেওয়ার প্রয়োজনীয়তা থাকবে না, এরকম কোনো ইঞ্জিন পৃথিবীতে কোনোদিনও সম্ভব হবে না। এটাও একটা অল্টারনেটিভ স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, বাট এটা নোনলি হচ্ছে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা আশা করি একটা হিট ইঞ্জিন কী ব্যাপারটা বোঝা গেল। এরপরে আমরা কথা বলি তোমার ওয়ান অফ দ্য ডিমান্ড, সেটা হচ্ছে রেফ্রিজারেটর বা হিট পাম্প। ঠিক আছে, তাহলে আমরা কথা বলবো হিট পাম্প অ্যান্ড রেফ্রিজারেটর। ঠিক আছে, হিট পাম্প অ্যান্ড রেফ্রিজারেটর। হ্যাঁ, আচ্ছা দেখা যাক কি। হিট পাম্প হচ্ছে একটা মেকানিক্যাল ডিভাইস যেটা ওই ইন এ সাইকেল অপারেট করে। হিট পাম্প একটা ইঞ্জিন, ফলে বাকি সব ইঞ্জিনের সমস্ত ডেফিনেশন থেকে হিট পাম্প ইজ এ মেকানিক্যাল ডিভাইস উইচ অপারেটস ইন এ সাইকেল অ্যান্ড ইটস টেক্স অর এক্সাক্ট সাম হিট ফ্রম দ্য লোয়ার টেম্পারেচার রিজার্ভার অ্যান্ড ট্রান্সফার ইন্টু হায়ার টেম্পারেচার রিজার্ভার। ঠিক আছে, আচ্ছা এই হিট পাম্প আর একটা হিট ইঞ্জিন হচ্ছে ওভারঅল ব্যাপারটাকে বলছি। এবার হিট ইঞ্জিনের মধ্যে হিট পাম্প বা রেফ্রিজারেটর এক ধরনের টাইপ, আরেকটা হচ্ছে কার্নোট সাইকেলটা এক ধরনের টাইপ। কার্নোট হচ্ছে একটা ইঞ্জিন যেমন বাইকে থাকে, নানা জিনিসে থাকে, আর হিট পাম্প হচ্ছে রেফ্রিজারেটর বা এই সমস্ততে থাকে। আচ্ছা, তাহলে হিট পাম্পের গল্পটা কি? হিট পাম্পের গল্পটা হচ্ছে আমরা আগে মোটা করে বুঝে যাই ব্যাপারটা কি, যে আমরা দেখেছি একটা ইঞ্জিন হতে গেলে একটা এইচটিআর লাগবে, একটা এলটিআর লাগবে, এর মাঝখানে কোথাও ইঞ্জিনটা থাকবে। এবার সে এখান থেকে কিছু পরিমাণ হিট নেবে, হ্যাঁ লেটস সে সেটা Q2, এখানে কিছু পরিমাণ হিট ছাড়বে এবং সে ওয়ার্ক ডান দেবে, অথবা এইটাকে আমরা বলছি ইঞ্জিন। ঠিক আছে, ইঞ্জিন। আর আরেকটা পসিবিলিটি হচ্ছে সেম এইচটিআর এবং এলটিআরের ওপর কাজ করবে, এখানে থাকবে আমার এই ইঞ্জিনটা, কিন্তু এই ইঞ্জিনটাকে কি করবে, এই ইঞ্জিনটা বেসিক্যালি এলটিআর থেকে হিট নেবে, নিয়ে এইচটিআরে ট্রান্সফার করবে, অর্থাৎ লোয়ার টেম্পারেচার রিজার্ভার থেকে হিট নেবে, হায়ার টেম্পারেচার রিজার্ভারে ট্রান্সফর্ম করবে। এবার যদি আমরা খুব ভালো করে দেখি, একটা গরম বস্তু ঠান্ডা হতে পারে, একটা ঠান্ডা বস্তুকে একা একা গরম হতে পারে বাইরে থেকে কোনো এক্সটার্নাল এজেন্সি কাজ না করলে? উত্তর হচ্ছে হতে পারে না। তাহলে ওটা হচ্ছে নন স্পন্টেনিয়াস প্রসেস। অর্থাৎ এই কনভার্সনটা যেরকম হায়ার টেম্পারেচার থেকেও হিট নিয়ে লোয়ার টেম্পারেচারে কিছু পরিমাণ হিট দিচ্ছে, বাকিটা ওয়ার্ক ডানে কমপ্লিট করছে, ইটস এ ইঞ্জিন, এটা স্পন্টেনিয়াসলি ঘটতে পারে। কিন্তু এটা স্পন্টেনিয়াসলি ঘটতে পারে না, একে স্পন্টেনিয়াসলি ঘটাতে গেলে বাইরে থেকে আমাকে ওয়ার্ক দিতে হবে। জাস্ট এই মডেলটার উল্টো মডেলই হচ্ছে এইটা। এইখানে কিউ পরিমাণ হিট নিয়ে Q1 পরিমাণ হিট ছেড়ে দিচ্ছে এবং তার বদলে আমাকে ডাব্লিউ পরিমাণ ওয়ার্ক ডান দিচ্ছে। আর এখানে আমি বাইরে থেকে ডাব্লিউ পরিমাণ ওয়ার্ক ডান দিচ্ছি, যার ফলে ও এলটিআর থেকে Q1 পরিমাণ হিট নেবে, এইচটিআর Q2 পরিমাণ হিট ছাড়বে। এই হচ্ছে গল্প। এইটাকে আমরা ইঞ্জিন বলছি, হিট ইঞ্জিন, আর এইটাকে আমরা বলছি হিট পাম্প। ঠিক আছে, হিট পাম্প। এবার আমরা হিট পাম্পটাকে একটু বড়সড় করে আঁকি। এবার কথা হচ্ছে যে আমি হিট পাম্প কাকে বলবো আর রেফ্রিজারেটর কাকে বলবো। ঠিক আছে, দুটো বেসিক্যালি সেম জিনিস। হ্যাঁ, বেসিক্যালি সেম জিনিস। তার মানে আমার একটা কি লাগবে, একটা এটা কি কালি ইউজ করলাম, এইচটিআর লাগবে, যেটা আমি ধরে নিচ্ছি T2 টেম্পারেচারে আছে। একটা এলটিআর লাগবে, যেটা আমি ধরে নিচ্ছি T1 টেম্পারেচারে আছে। এর মাঝখানে আছে কি লিখবো, ইঞ্জিন লিখবো না হিট পাম্প লিখবো? আচ্ছা, আমি এটাকে লিখি হচ্ছে কি লিখি, আমি হিট পাম্প অর রেফ্রিজারেটর, যা খুশি এরকম একটা নাম দিলাম। ঠিক আছে, এটা লাল কালি দিয়ে লিখে দিই। হ্যাঁ, হিট পাম্প অর রেফ্রিজারেটর, কারণ দুটো একই জিনিস, আমরা একটু পরেই দেখব। আচ্ছা, হচ্ছেটা কি, হচ্ছে আমি এখানে ওকে বাইরে থেকে একটা ওয়ার্ক সাপ্লাই করছি, ডাব্লিউ পরিমাণ ওয়ার্ক। এটা কি ব্যাপারটা পরে দেখছি, ডাব্লিউ পরিমাণ ওয়ার্ক সাপ্লাই করছি। তার ফলে কি হচ্ছে, ও লোয়ার টেম্পারেচার রিজার্ভ, অর্থাৎ কম টেম্পারেচার থেকে বেশি টেম্পারেচার হিট ট্রান্সফার করছে, যেটা স্পন্টেনিয়াসলি হয় না। স্পন্টেনিয়াসলি হয় না বলে আমাকে বাইরে থেকে ওয়ার্ক দিতে হচ্ছে। তাহলে ও কি করছে, এখানে Q1 পরিমাণ ট্রান্সফার করছে, Q1 পরিমাণ নিচ্ছে ইঞ্জিনটা, একে Q2 পরিমাণ ফেরত দিচ্ছে। ঠিক আছে,
তার জন্য ওয়ার্ক ডান। এবার এই ওয়ার্ক ডানটা কী হচ্ছে আমি যদি ভালো করে দেখি, ওয়ার্ক ডানটা বেসিক্যালি কী হচ্ছে ওই আগের মতনই ওয়ার্ক ডান। ও নিচ্ছে কত, ও নিচ্ছে Q1 দিচ্ছে Q2, হ্যাঁ, আর মাঝখানে এই ওয়ার্ক ডানটা ঢুকেছে। তাহলে খুব ভালো করে যদি দেখি যে বেসিক্যালি এইখানে Q2-র মানটা কী হবে, আমি আলাদা করে লিখছি যে Q2 ইজ ইকুয়াল টু, ও নিচ্ছে কত কোন কোন জায়গা থেকে, Q1 থেকে নিচ্ছে আর W থেকে নিচ্ছে, তাহলে Q1 প্লাস W এটাই হবে। তাহলে W ইজ ইকুয়াল টু কী লিখবে, Q2 মাইনাস Q1, সেম অ্যাজ আগের মতো। তাহলে আমি এখানে লিখতে পারি যে এই ডাব্লিউটা ইকুয়াল টু, আশা করি বোঝা গেল, Q2 মাইনাস Q1, কিউগুলো বড় হাতের, ঠিক আছে। মানে আমি বেসিক্যালি দেখছি যে এই হিট ইঞ্জিনটার মধ্যে এনার্জি আসছে কোথা থেকে, একটা হচ্ছে লোয়ার টেম্পারেচার থেকে, লোয়ার টেম্পারেচার রিজার্ভার থেকে আসছে Q1, আরেকটা হচ্ছে আমি দিচ্ছি W, আর বেরিয়ে যাচ্ছে কোনটা Q2। তাহলে আমি বলতেই পারি যে Q2 ইজ ইকুয়াল টু কনজারভেশন অফ এনার্জি Q1 প্লাস W, তাহলে W ইজ ইকুয়াল টু Q2 মাইনাস Q1, আমি সেটাই লিখেছি বেসিক্যালি। আচ্ছা, এইবার হচ্ছে আমি কাকে রেফ্রিজারেটর বলবো আর কখন এটাকে হিট পাম্প বলবো, ঠিক আছে। হিট পাম্প আমি তখনই বলবো, ঠিক আছে, যেটা হচ্ছে যখন আমি এটা দেখতে চাইছি বেসিক্যালি, এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা আচ্ছা, তাহলে আমি কখন এটাকে হিট পাম্প বলবো, কখন এই সিস্টেমটাকে রেফ্রিজারেটর বলবো, এইটা কমপ্লিটলি দাঁড়িয়ে আছে আমাদের ইন্টারেস্টের ওপর, ঠিক আছে। যে এই ইঞ্জিনটাকে ব্যবহার করছে তার কি ইন্টারেস্ট। যদি তার ইন্টারেস্ট এটা হয় যে এই Q2 নিয়ে তার ইন্টারেস্ট, যে কত এই ইঞ্জিনটা কত পরিমাণ হিট হায়ার টেম্পারেচার রিজার্ভারে রিলিজ করলো, এইটা যদি আমার ইন্টারেস্ট হয় তাহলে আমরা এই সিস্টেমটাকে বলবো একটা হিট পাম্প, ঠিক আছে। আর যদি তোমার ইন্টারেস্ট এটা হয় যে তুমি দুধ জমিয়ে আইসক্রিম করবে, অর্থাৎ তুমি তোমার হায়ার টেম্পারেচার রিজার্ভারে কত হিট ট্রান্সফার হলো এটা তোমার কনসার্ন না, তোমার কনসার্ন হচ্ছে যে কত বেশি পরিমাণ হিট লোয়ার টেম্পারেচার থেকে বেরিয়ে গেল, অর্থাৎ তোমার কনসার্ন হচ্ছে Q1 নিয়ে, তখন আমরা এই সিস্টেমটাকে বলবো রেফ্রিজারেটর। আশা করি ক্লিয়ার হলো ব্যাপারটা। আচ্ছা, দুটোরই এফিসিয়েন্সি গল্প একই মোটামুটি। যদি আমরা এফিসিয়েন্সি অফ হিট পাম্প এটা দেখতে চাই, হিট পাম্প, সেটাকে আমি ডিনোট করছি কি দিয়ে, ইটা এইচপি হিট পাম্প। সেক্ষেত্রে আমরা কি বলবো না, আমি হিট পাম্পের ক্ষেত্রে কনসার্ন কি নিয়ে, যে হায়ার টেম্পারেচারে কতটা হিট রিলিজ হয়েছে, তাহলে আমি সিম্পলি লিখবো হিট রিলিজড, রিলিজ বানান কি লিখছি আমি, যাই হোক, হিট রিলিজড টু HTR ডিভাইডেড বাই, এখানে রিসোর্স কি, যে ওয়ার্ক ডান কত দিয়েছি, ঠিক আছে, গিভেন ওয়ার্ক ডান বা সাপ্লাইড ওয়ার্ক ডান, ঠিক আছে। আচ্ছা, তাহলে গিভেন ওয়ার্ক ডান বা সাপ্লাইড ওয়ার্ক ডান কত W, আর হিট কতটা রিজার্ভ বেরিয়েছে Q2, তাহলে সিম্পলি আমি দেখতে পাচ্ছি W মানে হচ্ছে, W এক্সপ্রেশনটা চেঞ্জ করি, এটা হচ্ছে Q2 মাইনাস Q1, সিম্পলি কিউগুলো সব বড় হাতের, আমি ছোটো হাতে লিখে দিচ্ছি, সেটা একটু মাথায় রাখো, ঠিক আছে। তাহলে এফিসিয়েন্সি অফ হিট পাম্প কী হলো, Q2 বাই Q2 মাইনাস Q1, এখান থেকে আর কোথাও যাওয়ার নেই। এবার যদি আমরা দেখতে চাই এফিসিয়েন্সি অফ রেফ্রিজারেটর, ঠিক আছে, এটা দেখতে চাইছি, এটা একটা ফ্যান্সি নাম দেওয়া হয় μR। হ্যাঁ, এখানেও আমরা যদি দেখি খুব সোজা, রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমার রিসোর্স কি, আমি কি সাপ্লাই করছি ওকে, না এই ওয়ার্ক ডানটা। আর রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমি দেখতে চাইছি কি, আমার কনসার্ন কি, LTR থেকে কত পরিমাণ হিট বেরিয়ে গেল। তাহলে এখানে প্রোডাক্ট কোনটা, জাস্ট গল্পটা হচ্ছে প্রোডাক্টে আমি কি পেতে চাইছি। যদি হিট পাম্প কনসার্ন হয় তাহলে আমার এখানকার প্রোডাক্ট হচ্ছে কতটা হিট হায়ার টেম্পারেচার রিজার্ভারে রিলিজড হলো। আর যদি রেফ্রিজারেটর হয় তাহলে আমার এখানে কনসার্ন হচ্ছে যে LTR থেকে কত পরিমাণ হিট বেরিয়ে গেল। তাহলে সিম্পলি এইখানে রেফ্রিজারেটর μRটা কি লিখবো, এটা তো একই হবে, সাপ্লাইড ওয়ার্ক ডান, কতটা ওয়ার্ক ডান আমি দিয়েছি বাইরে থেকে, অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জি দিয়েছি, বা ফ্রিজে যেমন ইলেকট্রিক্যাল এনার্জি জুড়তে হয়। তো
আমি কোনোভাবে এনার্জি দিয়েছি, সাপ্লাইড ওয়ার্ক ডান কত দিয়েছি, আর কতটা পরিমাণ হিট, ঠিক আছে, হিট এক্সট্রাক্টেড ফ্রম এলটিআর, ঠিক আছে, ফ্রম এলটিআর। খুব সহজে দেখতে পারো এলটিআর থেকে কত হিট বেরিয়েছে, Q1, কত ওয়ার্ক ডান সাপ্লাই করেছি, W, তাহলে Q1 বাই Q2 মাইনাস Q1, তাহলে সিম্পলি হচ্ছে এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা Q2 বাই Q2 মাইনাস Q1, আর এটা হচ্ছে Q1 বাই Q2 মাইনাস Q, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বেস্ট, তাহলে আমরা এখন আগের বারের মধ্যেই খুঁজি যে বেস্ট পসিবল হিট পাম্প আর বেস্ট পসিবল রেফ্রিজারেটর কারা হবে। তাহলে বেস্ট পসিবল রেফ্রিজারেটর বা বেস্ট পসিবল হিট পাম্প সেটাই হবে যেটা মানে সামথিং, মানে এমন একটা জিনিস যেটা এক্সট্রাক্ট করতে পারবে, কি বলবো, আমার সবচেয়ে ভালো রেফ্রিজারেটর কে হবে বা সবচেয়ে ভালো হিট পাম্প কে হবে, যে বেসিক্যালি ডায়াগ্রামটা যে বেসিক্যালি এই প্রসেসটাই করবে, অর্থাৎ Q1 পরিমাণ হিট এলটিআর থেকে নিয়ে Q2 পরিমাণ হিট এইচটিআরে ছাড়বে, কিন্তু আমাকে বাইরে থেকে এই ওয়ার্ক ডানটা সাপ্লাই করতে হবে না। অর্থাৎ আমি একটা ফ্রিজ কিনে আনবো, সেটাকে কারেন্টের সঙ্গে জুড়বো না, সে আমার দুধটাকে জমিয়ে আইসক্রিম করে দেবে, ঠিক আছে, বা আমার শাকসবজিগুলোকে ঠিকঠাক করে রাখবে। এরকম একটা ফ্রিজ যদি পাওয়া যায় বা বানানো যায় তাহলে সেটা সব থেকে এফিসিয়েন্ট হয়, ঠিক আছে। এরকম ইঞ্জিন, এরকম হিট পাম্প বা রেফ্রিজারেটর বানানোর চেষ্টা করা হয়েছে, করতে গিয়ে মানুষ ব্যর্থ হয়েছে, ব্যর্থ হওয়ার পর লোকে কী করে, ব্যর্থ হওয়ার পর স্টেটমেন্ট দেয়, ঠিক আছে। এই স্টেটমেন্টটার নাম হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট। এটাও হচ্ছে আরেকটা ফর্ম অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, ঠিক আছে, ক্লসিয়াস স্টেটমেন্ট। সেটা কীরকম ক্লসিয়াস স্টেটমেন্টটা, বলছে ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট এ মেকানিক্যাল ডিভাইস হুইচ অপারেটস ইন এ সাইকেল and which has its only effect to extract some heat from the lower temperature heat reservoir and transfer it to higher temperature heat reservoir. No work is done on the machine. তার মানে সোজা কথা হচ্ছে কোনো ওয়ার্ক ডান যদি আমি বাইরে থেকে না করি তাহলে এরকম কোনো ইঞ্জিন সম্ভব নয় যে, বা কোনো হিট পাম্প বা রেফ্রিজারেটর সম্ভব নয় যে একা একাই লোয়ার টেম্পারেচার রিজার্ভার থেকে হিট নিয়ে হায়ার টেম্পারেচার রিজার্ভারে রিলিজ করবে। এটা হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট। এবার একটা জিনিস, সেটা থার্মোডাইনামিক্সের কোর্স হলে পরে আমি এটা বলতাম, সেটা হচ্ছে যে এই যে থার্মোডাইনামিক্সের দুটো স্টেটমেন্ট বলা হলো আলাদা করে, সেটা হচ্ছে যে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট এবং ক্লসিয়াস স্টেটমেন্ট, এরা বেসিক্যালি যে একই কথা বলছে, বেসিক্যালি যে সেম, এইটার একটা প্রুফ করা যায়। সেই প্রুফ আমরা এই কোর্সের জন্য বা এই ক্লাসে বাদ দিচ্ছি, আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি তোমার নেক্সট ডিমান্ডে, সেটা হচ্ছে কার্নোট সাইকেল। কার্নোট সাইকেল বা কার্নোট ইঞ্জিন। কার্নোট ইঞ্জিন, ইটস বেসিক্যালি a reversible engine designed by সাদি কার্নোট, ঠিক আছে, ইন সামথিং 1824, ঠিক আছে, 1824 মানে আজ থেকে 200 বছর আগে, প্রায় 198 বছর আগে এই ইঞ্জিনটা তৈরি করা হয়েছে। বেসিক্যালি কি, বেসিক্যালি একটা 4 স্টেপ রিভার্সিবল প্রসেস রয়েছে এর মধ্যে, 4 স্টেপ রিভার্সিবল প্রসেস। 4 স্টেপস কারা সেটা নিয়ে আমরা একটু দেখতে চেষ্টা করি যে এই 4টে স্টেপ কারা। প্রথম স্টেপ আমরা সবাই জানি, এগুলো পড়েছি। প্রথম স্টেপ হচ্ছে আইসোথার্মাল রিভার্সিবল এক্সপ্যানশন of a gas বা একসঙ্গে ফ্লুইড মানে কিন্তু শুধু লিকুইড না, ফ্লুইড মানে কিন্তু গ্যাসও কিন্তু ফ্লুইড, হ্যাঁ, অফ আ ফ্লুইড। সেটা কি হচ্ছে না, ইনিশিয়াল, সেক্ষেত্রে ইনিশিয়াল স্টেটটা কি হচ্ছে, ফ্রম P1 V1 এখান থেকে সে যাচ্ছে হচ্ছে P2 V2 তে, ঠিক আছে, অ্যাট টেম্পারেচার T2, যেটা কনস্ট্যান্ট থাকবে থ্রু আউট দ্য প্রসেস, কারণ প্রসেসটা হচ্ছে আইসোথার্মাল। আচ্ছা, এটা ফার্স্ট স্টেপ গেল। সেকেন্ড স্টেপ কি, সেকেন্ড স্টেপ হচ্ছে অ্যাডায়াবেটিক রিভার্সিবল, আমি পুরোটা লিখছি না, রিভার্সিবল এক্সপ্যানশন অফ এ ফ্লুইড, হাবিজাবি অনেক কথা রয়েছে। তার কোথা থেকে কোথায় যাচ্ছে, ফ্রম P2 V2, এখানে এসে পৌঁছেছিলাম P2 V2, সেখান থেকে সে যাচ্ছে হচ্ছে P3
V3-তে। এক্ষেত্রে কিন্তু টেম্পারেচার ফিক্স থাকছে না, ঠিক আছে? হ্যাঁ, টেম্পারেচার ফিক্স থাকছে না, এটা যেহেতু অ্যাডিয়াবেটিক প্রসেস, হিট চেঞ্জ হবে, হিট চেঞ্জ হবে না, তার মানে এটা আইসোথার্মাল নয়। হ্যাঁ, যেহেতু হিট চেঞ্জ হবে না, টেম্পারেচার চেঞ্জ হবে। টেম্পারেচার চেঞ্জ হয়ে কী হবে, মানে সিস্টেম থেকে সারাউন্ডিংসে হিট ট্রান্সফার হবে না অ্যাডিয়াবেটিক প্রসেস বলে, তাই জন্য সিস্টেমটা কিন্তু আইসোথার্মাল নয়, সিস্টেমের হিট চেঞ্জ হবে। অর্থাৎ আগে যে টেম্পারেচারটা T2 ছিল সেটা অন্য কোথাও যাবে, এইখানে সাপোজ ধরো T1-এ যাচ্ছে। আচ্ছা, 3 নম্বর প্রসেস হচ্ছে আইসোথার্মাল। আবার আইসোথার্মাল, এখানে দুটো আইসোথার্মাল প্রসেস এবং দুটো অ্যাডিয়াবেটিক প্রসেস। একটা আইসোথার্মাল এক্সপ্যানশন, একটা আইসোথার্মাল কম্প্রেশন, সেমলি একটা অ্যাডিয়াবেটিক রিভার্সিবল এক্সপ্যানশন, একটা অ্যাডিয়াবেটিক রিভার্সিবল কম্প্রেশন। তাহলে আইসোথার্মাল রিভার্সিবল কম্প্রেশন, ঠিক আছে, কম্প্রেশন। তাহলে আমাদের এখন স্টেট কি আছে, P3V3। তাহলে ফ্রম P3V3 এখান থেকে সেটা যাবে হচ্ছে P4V4। ওকে, P4V4। হ্যাঁ, এবং এটা একটা আইসোথার্মাল প্রসেস, তাহলে টেম্পারেচার T1-এ ছিল সেই T1-এই থাকবে, T1-এই ফিক্স থাকবে, ঠিক আছে, আর T1 গেল। আর 4 নম্বর হচ্ছে অ্যাডিয়াবেটিক রিভার্সিবল কম্প্রেশন, ঠিক আছে। আচ্ছা, কম্প্রেশন ফ্রম, এখন কোন স্টেটে আছি আমরা, P4V4। তাহলে P4V4 থেকে আবার ইনিশিয়াল স্টেটে ব্যাক করবে, উইচ ইজ P1V1। এবং অ্যাডিয়াবেটিক প্রসেস, তার মানে টেম্পারেচার ফিক্স থাকবে না, তার মানে টেম্পারেচার যেটা T2-তে আছে সেটা T2 থেকে, এক সেকেন্ড, T2-তে নেই তো, এটা T1-এ থাকবে। T1, এই যে স্টেটে T1-এ এসে পৌঁছেছিল, তাহলে এটা T1-এ থাকবে। তাহলে এখন আছে হচ্ছে আমার T1-এ, T1 থেকে টেম্পারেচার যাবে T2-তে, তার মানে আমরা আবার ইনিশিয়াল স্টেটে ব্যাক করে এসেছি, হুইচ ওয়ান, এই যে P1V1 আর T2, ঠিক আছে। আচ্ছা, এই গোটা জিনিসটাকে আমরা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, যেটা আমরা ছবি দেখে দেখে অভ্যস্ত, পিভি প্লট করছি বেসিক্যালি, আরও অনেক ধরনের প্লট হওয়া সম্ভব, আমরা পিভি প্লটই করছি। আচ্ছা, প্রথমে স্টেটগুলোকে মার্ক করি। প্রথম স্টেট P1V1 T1, না T2, সরি, P1V1 T2, এখান থেকে আমরা শুরু করছি। দেন আমরা এসে পৌঁছাচ্ছি কোথায়, না এক্সপ্যানশন হচ্ছে। এক্সপ্যানশন হওয়া মানে কি, এক্সপ্যানশন হওয়া মানে হচ্ছে প্রেশার কমবে এবং ভলিউম বাড়বে। তার মানে প্রেশার কমলো, ভলিউম বাড়লো, তাহলে এরকম কোনো একটা জায়গায় এসে পৌঁছেছি আমরা। এবং সেখানে আমরা লিখছি P2V2 এবং টেম্পারেচার T2-ই আছে। এটাকে আমরা আইসোথার্মাল এক্সপ্যানশন বলছি, আর সেগুলো পরে দেখছি। আচ্ছা, এর পরের স্টেপ কি, এর পরের স্টেপ হচ্ছে অ্যাডিয়াবেটিক রিভার্সিবল এক্সপ্যানশন হচ্ছে, অর্থাৎ এক্সপ্যানশন হচ্ছে, তার মানে প্রেশার কমবে আরও, ভলিউম বাড়বে। হ্যাঁ, এবং এক্ষেত্রে যেহেতু অ্যাডিয়াবেটিক হচ্ছে, তার মানে আইসোথার্মালের থেকে স্টিপার হবে, তাহলে প্রেশার যতটা কমবে ভলিউম ততটা বাড়বে না। আমরা এখানে গিয়ে পৌঁছাবো। এখানে তাহলে কী হলো, আরেকটা নতুন স্টেট হলো P3V3, এবং এখানে টেম্পারেচার চেঞ্জ করে গেছে, চেঞ্জ করে হয়েছে T1, ঠিক আছে, T1। আচ্ছা, এবার কী হবে, আইসোথার্মাল রিভার্সিবল কন্ট্রাকশন, তার মানে এখান থেকে কন্ট্রাক্ট করবে, ভলিউম কমবে, প্রেশার বাড়বে, এবং আইসোথার্মাল লেস স্টিপার হবে। তাহলে মোটামুটি এইখানে গিয়ে পৌঁছালো। এই স্টেটটা কী হলো, P4V4, এবং এটা আইসোথার্মাল, তাহলে টেম্পারেচারও T1-ই থাকলো। দেন আবার এখান থেকে এটা এই স্টেটে ব্যাক করবে অ্যাডিয়াবেটিকের থ্রু দিয়ে। আচ্ছা, তাহলে আমি কার্ভগুলো এবার রেখে দিই। তাহলে এইখান থেকে প্রথমে আইসোথার্মাল হলো, দেন অ্যাডিয়াবেটিক হলো, ভুল হলো, আচ্ছা অ্যাডিয়াবেটিকগুলো একটা অন্য কালার দিয়ে লিখি, ওটা লাল দিয়ে লিখেছি, এটা কি দিয়ে লিখবো, সবুজ দিয়ে লিখি। অ্যাডিয়াবেটিক হলো, এটা অ্যাডিয়াবেটিক হলো, ডিরেকশানটা আমি পরে লিখছি, এটা হচ্ছে আমার, আচ্ছা ডিরেকশানটা কীরকম, নীল দিয়ে লিখি, এই বরাবর যাচ্ছে, এই থ্রু আউট দ্য প্রসেস আইসোথার্মাল, মানে T2 ফিক্স থাকছে, এই থ্রু আউট দ্য প্রসেস অ্যাডিয়াবেটিক, তার মানে এটা হচ্ছে আইসোথার্মাল, এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক। হ্যাঁ, আবার সেমলি এটা এদিকে যাচ্ছে, এটা হচ্ছে আমার আইসোথার্মাল, এই থ্রু আউট দ্য প্রসেস T1 টেম্পারেচার ফিক্স থাকছে, এটা আবার অ্যাডিয়াবেটিক, এদিকে যাচ্ছে।
তাহলে এই হচ্ছে আমার কার্নোট সাইকেলের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে আমরা কিছু অঙ্ক করি। অঙ্ক না করলে আর ফিজিক্যাল কেমিস্ট্রি কি শিখলাম, তাই তো। আচ্ছা, তাহলে আমরা এবার স্টেপ 1 একটা একটা করে নিয়ে দেখি। স্টেপ 1, স্টেপ 1-এ কী হচ্ছে? আইসোথার্মাল রিভার্সিবল এক্সপ্যানশন, ঠিক আছে। আচ্ছা, কোন স্টেট থেকে কোন স্টেটে যাচ্ছে? P1 V1 সেখান থেকে যাচ্ছে P2 V2 অ্যাট টেম্পারেচার T2। তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, আমরা বেশি কথা লিখবো না, ইজ 0। কেন? কারণ আমরা জানি ইন্টারনাল এনার্জি ফাংশন অফ অনলি টেম্পারেচার চেঞ্জ হয়নি আইসোথার্মাল প্রসেস, তাহলে ইন্টারনাল এনার্জিও চেঞ্জ হবে না, ঠিক আছে। সুতরাং ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু বেসিক্যালি -nRT2। ফর্মুলা বসিয়ে দিচ্ছি আমি, এখন অত ফর্মুলা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। এটা আমি নাম দিলাম 1 নম্বর, ঠিক আছে। তাহলে স্টেপ 2, আচ্ছা এইখানে আমরা 1 নম্বর না দিয়ে আমরা পরে দিচ্ছি, দাঁড়া। এটা আমরা ওয়ার্ক ডান পেলাম W1। এইবার আমরা যদি মানে প্রথম স্টেপ কি হবে? আইসোথার্মাল প্রসেস মানে হচ্ছে টেম্পারেচার ফিক্স থাকবে, কিন্তু ওই হিট অ্যাবজর্ব করবে সারাউন্ডিংস থেকে। তাহলে হিট অ্যাবজর্ব করলে পরে আমি ওয়ার্ক ডান পেয়েছি, এটাকে আমি হিটের টার্মসে নিয়ে যাই। কীভাবে নিয়ে যাব? ফার্স্ট ল, যদি Q2 বলি এখানে হিট, তাহলে Q2 ইজ ইকুয়াল টু ইন্টারনাল এনার্জি মাইনাস ওয়ার্ক ডান। ইন্টারনাল এনার্জি 0, তাহলে -nRT2 ln V2 by V1. So we can say Q2 equal to nRT2 ln V2 by V1. ওকে, এইটাকে আমি একটা নাম দিচ্ছি, লেটস এটা 1। এইটা দিয়ে আমার প্রসেস ইনিশিয়েশন হলো, অর্থাৎ এই যে Q2 লিখেছি, একটা হিট পাম্প বা হিট ইঞ্জিনের বেসিক স্ট্রাকচারটা যদি ভেবে নিই, তাহলে এই Q2টা হচ্ছে সে বেসিক্যালি, যেহেতু এটা ইঞ্জিন হায়ার টেম্পারেচার রিজার্ভার থেকে সে যে পরিমাণ হিট নিচ্ছে, কত পরিমাণ হিট নিচ্ছে? nRT2 ln V2 minus V1 দিয়ে আইসোথার্মাল প্রসেসটা করলো। এবার হচ্ছে স্টেপ 2। এটা কি? অ্যাডায়াবেটিক রিভার্সিবল এক্সপ্যানশন। কোথা থেকে কোথায়? P2 V2 থেকে যাচ্ছে P3 V3 তে, এবং টেম্পারেচার T2 থেকে T1 এ যাচ্ছে, ঠিক আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে, অ্যাডায়াবেটিক প্রসেস। আচ্ছা, অ্যাডায়াবেটিক প্রসেস মানে কি? যেহেতু এটা অ্যাডায়াবেটিক প্রসেস তার মানে নেট হিট চেঞ্জ 0, তাহলে Q ইকুয়াল টু 0। এটা ডেল্টা Q লেখা উচিত অ্যাকচুয়ালি। হ্যাঁ, হিট ইনভলভ সোজা কথা সেটা হচ্ছে 0। তাহলে ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স উই ক্যান সে, লিখে দেয় কেন লেখা হবে, ডেল্টা U2 নাম দিলাম ইজ ইকুয়াল টু W2 মানে কি? অ্যাডায়াবেটিক প্রসেসের ফর্মুলা হচ্ছে CV, টেম্পারেচার চেঞ্জ T1 থেকে T2, এটার নাম দিলাম 2 নম্বর, ঠিক আছে। আচ্ছা, চলে আসি স্টেপ 3-তে। স্টেপ 3, ঠিক আছে। স্টেপ 3 কি? স্টেপ 3 হচ্ছে আমার আইসোথার্মাল রিভার্সিবল কম্প্রেশন। কোথায়? এখন আমরা পৌঁছে আছি হচ্ছে P3 V3 পৌঁছে আছি, সেখান থেকে যাব P4 V4, এবং আইসোথার্মাল প্রসেস, তাহলে টেম্পারেচার ফিক্স থাকবে T1 এ, ঠিক আছে। এবং এক্ষেত্রেও আমরা জানি যেহেতু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, ডেল্টা U3 যদি বলি সেটা ইকুয়াল টু 0, তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু -nRT1 ln V4 by V3 ফাইনাল বাই ইনিশিয়াল। আচ্ছা, এইখানেও আমরা যদি দেখি এটা একটা আইসোথার্মাল প্রসেস, তাহলে আইসোথার্মাল প্রসেস মানে এখানে হিট চেঞ্জ হবে। তাহলে ফার্স্ট স্টেপটা ছিল আইসোথার্মাল প্রসেস, সেখানে হিট চেঞ্জ হয়েছিল, সেখানে সারাউন্ডিংস থেকে কার্নোট সাইকেল হিট নিয়েছিল, অর্থাৎ হায়ার টেম্পারেচার রিজার্ভার থেকে সে হিট নিয়েছিল, সেটাকে আমি Q2 দিয়ে ডিনোট করেছিলাম। তাহলে এইটা আরেকটা আইসোথার্মাল প্রসেস, এবং তার উল্টো প্রসেস, এখানে কম্প্রেশন হচ্ছে, তাহলে এখানে সে হিট সারাউন্ডিংসে ছাড়বে, অর্থাৎ লোয়ার টেম্পারেচার রিজার্ভারে ছাড়বে। তাহলে লোয়ার টেম্পারেচার রিজার্ভারে আমরা ছাড়াটাকে Q1 দিয়ে এতক্ষণ ধরে ডিনোট করেছি, তাহলে আমরা এখন ওটাকে Q1 দিয়ে ডিনোট করছি। তাহলে এই W দিয়ে আমার কোনো কাজ নেই, আমাকে বের করতে হবে QR, ঠিক আছে। তাহলে হিট রিলিজড টু LTR
সেটা কি, সেটা হচ্ছে আমার Q1 ইজ ইকুয়াল টু, সিম্পলি আগে একটা মাইনাস হয়ে যাবে আগের মতো, অর্থাৎ মাইনাস অফ মাইনাস nRT1 ln V4 বাই V3 অ্যান্ড সার্টেনলি Q1 এর মান পাবো আমি nRT1 ln V4 বাই V3। ওকে, এটার নাম দিলাম আমি 4। আচ্ছা 3 নাম কি দিয়েছি, 3 হ্যাঁ, ও সরি এটা 4 না, এটা 3, এটা হচ্ছে আমার 3। ভেরি গুড, চলো। আচ্ছা এরপরে আসবে স্টেপ 4, ঠিক আছে। স্টেপ 4 কি, অ্যাডায়াবেটিক রিভার্সিবল কম্প্রেশন। কোথা থেকে কোথায়, এখন আমরা আছি P4 V4 এ, সেখান থেকে আমরা যাব ইনিশিয়াল স্টেটে P1 V1, হ্যাঁ। এবং এটা একটা অ্যাডায়াবেটিক প্রসেস, অর্থাৎ এখানে হিট চেঞ্জ হবে না। হিট চেঞ্জ না হওয়ার অর্থ হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হবে, অর্থাৎ টেম্পারেচার T1 এ ছিল সেটা আবার ইনিশিয়াল স্টেটে T2 তে ফিরে যাবে। আচ্ছা তাহলে অ্যাডায়াবেটিক প্রসেস, তাহলে অ্যাডায়াবেটিক প্রসেস মানে হচ্ছে এখানে আমরা যদি লিখি, এটা আমি নিলাম Q1 নাম দিলাম, এবং এই Q1 ইজ ইকুয়াল টু সিম্পলি 0, এবং তাহলে আমি বের করতে পারবো কি, only the internal energy U4 is equal to W4 is equal to W4 is equal to NCV bar T2 minus T1, ঠিক আছে। এইটা হচ্ছে আমি লিখবো 4 নম্বর স্টেপের ক্যালকুলেশন, তাহলে 4। আচ্ছা একটা জিনিস দেখি, এটা সিপি লিখিনি তো আমি, কোথায় লিখলাম এর আগেরটা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এইবার যদি আমরা টোটাল প্রসেসটা দেখি, অ্যাজ টোটাল প্রসেস ইজ এ সাইক্লিক প্রসেস, হ্যাঁ সাইক্লিক প্রসেস। তাহলে কি, টোটাল প্রসেস যদি সাইক্লিক প্রসেস হবে এবং ইউ এটা একটা স্টেট ফাংশন, তাহলে আমি বলতে পারি ডেল্টা ইউ টোটাল প্রসেসের, বা এটাকে আমি ওইভাবে লিখি, তাহলে আমি লিখি ডেল্টা ইউ অফ টোটাল, হ্যাঁ, ইজ ইকুয়াল টু বেসিক্যালি সাইক্লিক ইন্টিগ্রাল অফ ইউ, সরি ডিউ ইজ ইকুয়াল টু কী হবে, প্রথম স্টেপের ইন্টারনাল এনার্জি চেঞ্জ, দেন সেকেন্ড স্টেপের ইন্টারনাল এনার্জি চেঞ্জ, দেন থার্ড স্টেপের ইন্টারনাল এনার্জি চেঞ্জ, দেন ফোর্থ স্টেপের ইন্টারনাল এনার্জি চেঞ্জ। আচ্ছা প্রথম স্টেপ হচ্ছে আইসোথার্মাল প্রসেস, এন্ট্রপি ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে 0। সেমলি থার্ড স্টেপ হচ্ছে আইসোথার্মাল স্টেপ, এন্ট্রপি বলছি, ইন্টারনাল এনার্জি চেঞ্জ 0 থাকবে পরে এই দুটো। ইউ টুর ভ্যালু আমরা কত পেয়েছি, ইউ2 এর ভ্যালু আমরা পেয়েছি এই যে এন সিভি বার T1 মাইনাস T2, তাহলে আমরা লিখি এন সিভি বার T1 মাইনাস T2, হ্যাঁ সেমলি এটা পেয়েছি এন সিভি বার T2 মাইনাস T1। তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি ঠিক করে, এন সিভি বার কমন নিলাম, T1 মাইনাস T2 প্লাস T2 মাইনাস T1 সব কেটে কুটে গিয়ে পেলাম একটা 0, ঠিক আছে, পেলাম একটা 0। তার মানে আমার এই জিনিসটা যেহেতু কার্নোট সাইকেল একটা সাইক্লিক প্রসেস, তাহলে অবভিয়াসলি সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিউ একটা স্টেট ফাংশন, সেটা 0 হতেই হবে, এবং সার্টেনলি আমি সেটা প্রুফ করলাম, ঠিক আছে। আচ্ছা এবার আমি চাইছি কি একটা ইঞ্জিন, মানে তার সমস্ত কিছু আমি হিসাব করবো ওয়ার্ক ডানের রেসপেক্টে, তাহলে নেট ওয়ার্ক ডান সেটাকে আমি বড় ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করছি, বড় ডাব্লিউ ইজ ইকুয়াল টু সিম্পলি W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4। W1 কত পেয়েছি, মাইনাস NR T2 ln V2 বাই V1 প্লাস W2 কত পেয়েছি, অ্যাডায়াবেটিক মানে NCV বার ফাইনাল মাইনাস ইনিশিয়াল T1 মাইনাস T2, ঠিক আছে, মাইনাস আবার এটা আইসোথার্মাল nRT1 ln V4 বাই V3 প্লাস T1
কি লিখছি, T1 কেন হবে, এনসিভি, সরি এনসিভি বার ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এইটা আমার টোটাল ওয়ার্ক ডান হলো। ঠিক আছে, এবার এখানে অনেক কিছু জিনিস কাটা যাবে, যেমন এই পোর্শনটা আর এই পোর্শনটা কাটা, তাহলে পড়ে থাকলো কি অনলি মাইনাস এন আর যদি কমন নিয়ে নিই তাহলে নেট ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু মাইনাস এন আর কমন নিলে T2 লন V2 বাই V1 প্লাস T1 লন V4 বাই V3। ঠিক আছে, V3 এটা। আচ্ছা, এইবার আমি ফার্দার ডিসকাশনে যাওয়ার আগে একটা অন্য জায়গায় যাই, যে কোনো একটা অ্যাডায়াবেটিক প্রসেসের ক্ষেত্রে, অ্যাডায়াবেটিক রিভার্সিবল প্রসেস আমি লিখছি ফর অ্যান অ্যাডায়াবেটিক reversible process we can say t v to the power gamma minus 1 is equal to constant, তাই তো? অর আমরা যদি এখানে যে দুটো অ্যাডায়াবেটিক প্রসেস করা হয়েছে সেই দুটো অ্যাডায়াবেটিক প্রসেসের ক্ষেত্রে লিখি, তাহলে প্রথমটা লিখছি t2 v2 to the power gamma minus 1 is equal to t1 v3 to the power gamma minus 1, or এটা হচ্ছে ফ্রম স্টেপ 2 সেমলি ফ্রম স্টেপ 4 we can say that t2 v1 gamma minus 1 is equal to t1 v4 gamma minus 1, আর এই সমস্ত কিছু থেকে, অর্থাৎ এই স্টেপ 2 আর স্টেপ 4 এই দুটো ইকুয়েশন থেকে হ্যাঁ আমরা লিখতে পারি বেসিক্যালি, এটা দেখে না একদম সোজা, আমি আর এটা ডেরিভেশন করে সময় নষ্ট করছি না, সিম্পলি v2 বাই v1 ইজ ইকুয়াল টু v3 বাই v4। এই এক্সপ্রেশনটা আমার কাজে লাগবে, এটাকে আমরা মাথায় রাখি। কালারটা একটু চেঞ্জ করে নিই, সাপোজ লেটস সে এটা অরেঞ্জ। আচ্ছা, এইবার আমরা ফিরে যাই হচ্ছে আমার এই ইকুয়েশনটায়, কি ছিল w ইজ ইকুয়াল টু এটা, তাহলে আমি নেটওয়ার্ক আবার চলে এসেছি নেটওয়ার্কে, হ্যাঁ নেটওয়ার্ক, এটাকে আমি ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করছি অনলি। এবার যেটা করছি আমি এই ডাব্লিউর সাইন নিয়ে কনসার্ন নই, ফলে আমি মড ভ্যালু অফ ডাব্লিউ নিচ্ছি ইজ ইকুয়াল টু, তাহলে মড ভ্যালু মানে কি এন আর এর আগে যে মাইনাসটা ছিল এটা পালিয়ে গেল, তাহলে এন আর আমি পেলাম T2 লন V2 বাই V1 প্লাস T1 লন V4 বাই V3, or nr T2 ln V2 বাই V1 প্লাস এই যে এখানে আমরা পেয়েছি না V2 বাই V1 ইকুয়াল টু V3 বাই V4, কিন্তু এখানে আছে কি V4 বাই V3, তাহলে জাস্ট সিম্পলি লনের ভেতরটা উল্টে দিলে বাইরে মাইনাস আসে, তাহলে মাইনাস T1 লন V3 বাই V4। আশা করি অসুবিধা নেই। এবার আমি রিপ্লেস করব, কি দিয়ে রিপ্লেস করব, T2 লন V2 মাইনাস V1 থাকলো মাইনাস T1 লন V3 মাইনাস V4 মানে আমি পেয়েছি V2 বাই V1, তাহলে এখানে আমি সিম্পলি লিখে দিচ্ছি V2 বাই V1 ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, or mod of W is equal to simply nr nr ln V2 বাই V1 যদি কমন নিই তাহলে সিম্পলি পড়ে থাকে হচ্ছে T2 মাইনাস T1। ঠিক আছে, T2 মাইনাস T1, তাহলে আমি ফাইনাল পুরো ইঞ্জিনটা থেকে ওয়ার্ক ডান কি পেলাম, nr ln V2 বাই V1 ইন্টু T2 মাইনাস T1, এটা হচ্ছে ফাইনাল ওয়ার্ক ডান। সামথিং কিছু একটা নাম দিলাম, বড় 1 দিলাম, ঠিক আছে, আগেরগুলো রোমান 1 লিখেছিলাম। তাহলে এইবার ইঞ্জিনের হিটটা পেলাম, তো এবার পেতে হবে কি আমাকে এফিসিয়েন্সি, এটাই তোমার ডিমান্ড, এফিসিয়েন্সি, এমনিও ডিমান্ড তোমারও ডিমান্ড, এফিসিয়েন্সি অফ দ্য কার্নোট সাইকেল। ঠিক আছে, কীভাবে বের করবো, ইটা আমি যা আমার পক্ষ থেকে যা দিচ্ছি আর ও আমাকে যা প্রোডাক্ট দিচ্ছে, তাহলে আমি আমার পক্ষ থেকে কি সাপ্লাই করছি না হিট, অর্থাৎ প্রথম স্টেপে যে পরিমাণ হিট ও এইচটিআর থেকে নিল দ্যাট ইজ Q2, এবং ও আমাকে সাপ্লাই দিচ্ছে কি নেটওয়ার্ক। আচ্ছা, নেটওয়ার্কের এক্সপ্রেশন আমার হাতের কাছে আছে, লিখে ফেলি আগে, nr ln V2 বাই V1 ইন্টু T2 মাইনাস T1, এটা আমার হচ্ছে নেটওয়ার্কের হিসাব। আচ্ছা, কালারটা চেঞ্জ করি,
Q2 এই Q2 জন্য আমাকে যেতে হবে একদম প্রথম স্টেপে, একদম প্রথম স্টেপে Q2 আমরা বের করেছিলাম, সেটা হচ্ছে nRT2 ln V2 by V1. So you can write it here, আমি পেয়েছি nRT2 ln V2 by V1. ওকে, ln V2 by V1, আচ্ছা অন্য কালি দিয়ে কাটি, ln V2 by V1 ln V2 by V1 nr কাটা, তাহলে পড়ে থাকলো হচ্ছে T2 minus T1 by T2 or efficiency equal to আরেকটা ফর্মুলা হতে পারে 1 minus T1 by T2, ঠিক আছে, যেখানে where আমি একবার বলে দিচ্ছি T1 হচ্ছে টেম্পারেচার অফ LTR and T2 হচ্ছে টেম্পারেচার অফ HTR, ঠিক আছে। আর এফিসিয়েন্সি, তাহলে এফিসিয়েন্সি কখন ম্যাক্সিমাম হবে, যখন এই বেসিক্যালি T1 বাই T2, তাহলে আমরা এখানে দুটো কন্ডিশন ইম্পোজ করতে পারি, এক হচ্ছে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, তার মানে কি এটা ইকুয়াল টু 1 অর T1 বাই T2 ইটস টেন্স টু 0, T1 বাই T2 টেন্স টু কখন 0 হবে, যখন T1 টেন্স টু 0 হবে, অর্থাৎ যখন LTR 0 কেলভিনে থাকবে, ঠিক আছে। এবার আমরা জানি 0 কেলভিন পৌঁছানো সম্ভব না ইত্যাদি প্রভৃতি, ঠিক আছে, সমস্যা নেই। আর এফিসিয়েন্সি কখন 0 হবে, যদি আমরা মিনিমাম এফিসিয়েন্সির দিকে যেতে চাই, মিনিমাম এফিসিয়েন্সি মানে লাগবে না তবু বলছি মিনিমাম এফিসিয়েন্সি, অর্থাৎ ইটা ইকুয়াল টু 0, সেটা কী করে পৌঁছাবো, সিম্পলি ইটা ইকুয়াল টু 0 মানে হচ্ছে আমরা বলতে পারি T1 বাই T2 এটাকে আমার 1 হতে হবে, এটা ইকুয়াল টু 1 হতে হবে, অর্থাৎ যদি T1 এবং T2 সমান হয়, অর্থাৎ লোয়ার টেম্পারেচার রিজার্ভার এবং হায়ার টেম্পারেচার রিজার্ভার দুজনের টেম্পারেচার যদি সেম হয়ে যায়, সেক্ষেত্রে এফিসিয়েন্সি 0 হবে। না আমরা এফিসিয়েন্সি 1 পেতে পারবো, না আমরা এফিসিয়েন্সি 0 পাবো, আমরা এফিসিয়েন্সি মাঝামাঝি পাবো, এবং আমরা বুঝতেই পারছি যে 1 মাইনাস T1 বাই T2 এটা আমার এফিসিয়েন্সি দিচ্ছে, অর্থাৎ এই T1 বাই T2 এই ভ্যালুটা যত কম হবে, লোয়ার দ্য ভ্যালু অফ T1 বাই T2 তত এর এফিসিয়েন্সি বেশি হবে। আর এর লোয়ার ভ্যালু হতে গেলে কী হতে হবে, T2-র মান খুব বেশি হতে হবে, খুব বেশি হতে হবে, এবং T1-এর মান খুব কম হতে হবে। অর্থাৎ একটা কার্নোট সাইকেল বা একটা হিট ইঞ্জিনের আমরা যদি লোয়ার টেম্পারেচার রিজার্ভারের টেম্পারেচার আরও কমাই এবং হায়ার টেম্পারেচার রিজার্ভারের টেম্পারেচার আরও বাড়াই, তাহলে ফাইনালি আমি এফিসিয়েন্সিটা বাড়াতে পারবো, কিন্তু সেটা কোনোভাবেই একে পৌঁছানো যাবে না, কারণ সেটা ভায়োলেট করে দেয়, মানে প্র্যাকটিক্যালিটিকে ভায়োলেট করে দেয়। আশা করি বোঝা গেল। এরপরে আমি বলেছিলাম যে রিভার্সিবল ইঞ্জিন, আরও কিছু রিভার্সিবল ইঞ্জিন হতে পারে, ঠিক আছে। সেই রিভার্সিবল ইঞ্জিন হচ্ছে যেমন স্টার্লিং ইঞ্জিন হতে পারে, আমি জাস্ট নামগুলো বলে যাচ্ছি, ঠিক আছে, এই ডিটেলসে যাওয়ার দরকার নেই। যেমন স্টার্লিং ইঞ্জিন হতে পারে, STIRLING, স্টার্লিং ইঞ্জিন হতে পারে, ঠিক আছে। তারপরে কি আছে, আইডিয়ালাইজ গ্যাসোলিন, এগুলো মনে রাখলে ইন্টারভিউতে যদি জিজ্ঞেস করে যে কার্নোট সাইকেল তার রিভার্সিবল ইঞ্জিন, তার বাইরে আর কোনো রিভার্সিবল ইঞ্জিনের নাম কি তুমি জানো, ঠিক আছে, এটা আরেকটা নাম হচ্ছে ওট্টো সাইকেল, তখন এরকম এক দুটো বললে পরে আমি না লোকজন জানে। আচ্ছা, তাহলে এগুলো সব হচ্ছে রিভার্সিবল সাইকেল। এবার ইরিভার্সিবল সাইকেলও হয়, যেখানে প্রত্যেকটা স্টেপ আমরা যে রিভার্সিবল আইসোথার্মাল বলছি, রিভার্সিবল অ্যাডিয়াবেটিক বলছি, সেগুলো ইরিভার্সিবল হবে। এই রিভার্সিবল আইসোথার্মাল ইঞ্জিন এবং ইরিভার্সিবল ইঞ্জিন এই দুটোর যদি আমি সেম কন্ডিশনে ইউজ করি, যে আমি সেম HTR নিলাম, সেম LTR নিলাম, শুধু মাঝখানের ইঞ্জিনটা একবার রিভার্সিবল নিব না একবার ইরিভার্সিবল নিলাম, তাহলে এফিসিয়েন্সির তাতে কী চেঞ্জ হবে বা এফিসিয়েন্সিতে আমি কী দেখতে পাবো, সেইটার জন্যই এই কার্নো ভদ্রলোক, সে একখানা থিওরেম দিয়ে গেছে, কার্নোটস থিওরেম, যেটা আমরা পড়বো, ঠিক আছে। এই কার্নোটস থিওরেম তুমি পড়াতে বলোনি, আমি তো পড়িয়ে দিচ্ছি। কার্নোটস থিওরেমে বেসিক্যালি দুখানা ক্লজ আছে, 1 আর 2। 1 নম্বর ক্লজ কি, যে আচ্ছা ক্লজের আগে একটা অন্য লিখতে হবে, এগুলো আমি পরে লিখছি। আচ্ছা, কন্ডিশনটা আগে লিখি। কন্ডিশনটা হচ্ছে যে ইফ দ্য ইঞ্জিনস are connected
to same pair of heat reservoir, same pair of heat reservoir, ঠিক আছে। then এইবার clause, first clause, then all reversible engines are equally efficient। অর্থাৎ কি, আমি যদি সেম টেম্পারেচারে হায়ার টেম্পারেচার রিজার্ভার নিই এবং সেম টেম্পারেচার লোয়ার টেম্পারেচার রিজার্ভার নিই, এবার মাঝখানে আমি রিভার্সিবল ইঞ্জিনের একটা কম্পিটিশন করলাম। প্রথমে কার্নোটস ইঞ্জিন নিলাম, তারপরে ওই স্টার্লিং ইঞ্জিন নিলাম, গ্যাসোলিন ইঞ্জিন নিলাম, আরও কিছু রিভার্সিবল ইঞ্জিন থাকলে সেগুলো নিলাম। তুমি যদি একটা ইঞ্জিন বানাতে পারো, আমি যদি একটা ইঞ্জিন বানাতে পারি, সেগুলোকে বসালাম। কার্নোটস থিওরেম অনুযায়ী যদি আমার এরা যে দুটো রিজার্ভারের মধ্যে কাজ করছে, অর্থাৎ হায়ার টেম্পারেচার রিজার্ভার এবং লোয়ার টেম্পারেচার রিজার্ভার, তাদের টেম্পারেচার যদি সেম হয় তাহলে পৃথিবীর যে কোনো রিভার্সিবল ইকুয়ালি এফিসিয়েন্স। কার্নো সাইকেল যদি 60% এফিসিয়েন্স হয়, তোমার সাইকেলও 60% এফিসিয়েন্ট হবে, 1 নম্বর। 2 নম্বর ক্লজ হচ্ছে irreversible engines are less efficient than the reversible one, ঠিক আছে। অর্থাৎ রিভার্সিবল ইঞ্জিন সবসময় আমাকে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দেবে, ইরিভার্সিবল ইঞ্জিন কিন্তু সেটা দিতে পারবে না। খুব সোজা কথা। আচ্ছা, এবার এই প্রত্যেকটা থিওরেমের মানে কার্নোট থিওরেমের প্রুফ টুব আছে, আমি প্রুফ টুবে যাচ্ছি না, তোমার ডিমান্ডও ছিল না। যেটা বলেছিলে সেটা হচ্ছে যে অঙ্ক করে দেখাতে। আচ্ছা দাঁড়াও, অঙ্কটা পরে রেকর্ড করছি, করে জুড়ে দেবো। আচ্ছা, আমরা যদি এবার নিউমেরিক্যাল ক্ষেত্রে দেখি, নিউমেরিক্যালস দেখো আলাদা করে কিছু বলার নেই। তুমি এফিসিয়েন্সি নিউমেরিক্যাল যদি করতে হয়, তাহলে আমি যতগুলো এফিসিয়েন্সি এখন অবধি শিখেছি সবকটা এফিসিয়েন্সি আগে একবার রিকল করে নিই। প্রথমে তো আমরা শিখেছি একটা হিট ইঞ্জিন, ঠিক আছে, হিট ইঞ্জিন, তার এফিসিয়েন্সি, হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি কী পেয়েছিলাম, Q2 মাইনাস Q1 ডিভাইডেড বাই Q2। অর্থাৎ যে পরিমাণ হিট হায়ার টেম্পারেচার রিজার্ভার থেকে নেওয়া হচ্ছে, যে পরিমাণ হিট লোয়ার টেম্পারেচার রিজার্ভারে ছাড়া হচ্ছে, এক সেকেন্ড ধরো। আচ্ছা, তাহলে প্রথম এফিসিয়েন্সি হচ্ছে হিট ইঞ্জিনের ক্ষেত্রে, যেখানে এইচটিআর থেকে Q2 পরিমাণ হিট অ্যাবজর্ব করছে এবং এলটিআরে Q1 পরিমাণ হিট ছাড়ছে, এবং আমি সার্টেনলি বুঝতে পারছি যে এদের ডিফারেন্সটাই হচ্ছে আমার ওয়ার্ক ডানও দেবে, এবং Q2 হচ্ছে এইচটিআর। তাহলে যে পরিমাণ রিসোর্স আমি সাপ্লাই করেছি, যে কোনো হিট ইঞ্জিনের এফিসিয়েন্সির ক্ষেত্রে যা ইনফরমেশান দেওয়া থাকবে তারপর দাঁড়িয়ে আমি সির্ফ একটা জিনিস ভাবার চেষ্টা করব, যে আমি এই সিস্টেমটাকে কী পরিমাণ ওয়ার্ক অথবা হিট সাপ্লাই করছি, এবং তার উপর দাঁড়িয়ে এ আমাকে কী পরিমাণ ওয়ার্ক অথবা হিট জেনারেট করে দিচ্ছে বা প্রোডাক্ট হিসাবে দিচ্ছে। এই দুটো জানলেই আমি এফিসিয়েন্সির সমস্ত প্রবলেম করতে পারবো। তাহলে এইটা গেলে হিট ইঞ্জিন। এরপরে আসবে হিট পাম্প অর রেফ্রিজারেটর। হ্যাঁ, যদি আমি হিট পাম্পের ক্ষেত্রে দেখি, তাহলে এফিসিয়েন্সি অফ হিট পাম্প, এটা আমরা পেয়েছি সিম্পলি Q2, মিনিংগুলো সেম, Q2 Q1 এসবের সব মিনিং সেম, Q2 মাইনাস Q1। সিম্পলি আমরা ফর রেফ্রিজারেটর আমরা মিউ আর বলছি, এটা আমরা পেয়েছি যে এখানে রেফ্রিজারেটর হিট পাম্পের মধ্যে অনলি ডিফারেন্স হচ্ছে যে আমি কি দেখতে চাইছি, কোনটা আমার দরকারি, তাই জন্য জাস্ট ওপরের পার্টটা চেঞ্জ হবে, নিচের পার্টটা সেমই থাকবে Q1, ঠিক আছে। আচ্ছা,
আর কার পেলাম, কার্নোট সাইকেল, তার এফিসিয়েন্সি ইটা। একে তো খুব সহজেই আমি বলে দিতে পারি, দুভাবে বলা যেতে পারে। এক হচ্ছে সিম্পলি এর এফিসিয়েন্সি হচ্ছে যে পরিমাণ নেটওয়ার্ক হচ্ছে ডিভাইডেড বাই যে পরিমাণ হিট ও এইচটিআর থেকে নিয়েছে। এটাকে ভালো করে ডিরাইভ করলে হয় T2 মাইনাস T1 ডিভাইডেড বাই T2, অ্যান্ড ফাইনালি আরও ভালো করে ডিরাইভ করলে হয় 1 মাইনাস T1 বাই T2, দ্যাটস অল। এই সবকটা ফর্মুলার ওপর ইউজ করে আমাকে বেসিক্যালি এফিসিয়েন্সির অঙ্ক করতে হয়। আমি যদি হাতের কাছে একটা দুটো অঙ্ক পাই আমি করে দিচ্ছি, কিন্তু আমার মনে হয় না ব্যাপারটা খুব একটা জটিল ব্যাপার হয়, যে কেউ করতে পারবে। আচ্ছা, যেমন বলছে একটা এ রিভার্সিবল কার্নোট সাইকেল ফরেন, আচ্ছা নিউমেরিক্যাল প্রবলেম 2-3টে করি। 1 নম্বর, এ রিভার্সিবল কার্নোট সাইকেল ফর অ্যান আইডিয়াল গ্যাস with a net work done of 60.0 joule operates between temperature of 500K and 200K. What is the thermodynamic efficiency of the engine? তাহলে আমার বলছে দুটো টেম্পারেচার বলে দিয়েছে। হায়ার টেম্পারেচারের রিজার্ভারের টেম্পারেচার হচ্ছে 500K, লোয়ার টেম্পারেচার রিজার্ভারের টেম্পারেচার হচ্ছে 200K। এবার বলছে হোয়াট ইজ দ্য এফিসিয়েন্সি, থার্মোডাইনামিক এফিসিয়েন্সি। খুব সিম্পল, 1 মাইনাস T1 বাই T2 और 1 মাইনাস T1 হচ্ছে আমার এখানে 200 বাই 500, টাক 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 টাক। তাহলে 2কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 0.4, তাহলে 0.6 হবে, और 60%, সাডেনলি তাই উত্তর আছে। ঠিক আছে, এরপরে এখান থেকে বলেছে হাউ মাচ হিট ইজ রিজেক্টেড। ঠিক আছে, আচ্ছা, হাউ মাচ হিট ইজ অ্যাবজর্বড অ্যাট 500K, অর্থাৎ এইচটিআর থেকেও কতটা হিট নিয়েছে। এইচটিআর থেকে কী পরিমাণ হিট নেয়, Q2 পরিমাণ। আর আমরা কি জানি, এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু নেটওয়ার্ক বাই Q2। তাহলে এফিসিয়েন্সি আমি পেয়ে গেছি 0.6, তাহলে সিম্পলি Q2 ইজ ইকুয়াল টু নেটওয়ার্ক ডিভাইডেড বাই 0.6। আচ্ছা, নেটওয়ার্ক কত বলে দিয়েছে, 60.6 জুল ওয়ার্ক ডান করে, তাহলে 0.6, 0.2T ওপরে 10, 0.2T এর নিচে 10, 6 দিয়ে এটা কাটলে 100 হয়, কাটলাম। আচ্ছা, এত কিছু করার কি দরকার আছে, হাট। 60.6 এখানে হচ্ছে 0.6, পয়েন্ট তুলে দিলাম, 6 দিয়ে 100 হচ্ছে, তাই তো, 100 জুল। তাহলে 100 জুল হিট নিয়েছে। তারপরের প্রশ্ন হচ্ছে হাউ মাচ হিট ইজ রিজেক্টেড টু 200K, অর্থাৎ এলটিআরে কি রিজেক্ট করবে, এলটিআরে রিজেক্ট করে হচ্ছে Q1। ঠিক আছে, তাহলে আমরা জানি W নেটওয়ার্ক ইজ ইকুয়াল টু সিম্পলি Q2 মাইনাস Q1। W আমি জেনে গেছি 60 জুল, Q2 আমি জেনে গেছি 100 জুল, বের করতে হবে Q1। ঠিক আছে, তাহলে হচ্ছে Q1 ইজ ইকুয়াল টু, আমি লিখতে পারি 100 জুল মাইনাস 60 জুল ইজ ইকুয়াল টু 40 জুল। আদৌ কিছু আছে এসব অঙ্কে, কিচ্ছু নেই। ঠিক আছে, আবার একটা অঙ্ক দিয়েছে, 2 নম্বর অঙ্ক। দ্য এফিসিয়েন্সি অফ এ কার্নোট সাইকেল রিমেন্স unchanged in temperature of the efficiency of a Carnot cycle remains unchanged in the temperature of the source if the temperature of the source is raised by 200 degrees Celsius and the sink is raised by 100 degrees Celsius. If the temperature of source is raised by 100 degree with no change in temperature of the sinks, the efficiency is raised by 20%. Calculate the temperature of the source and sink. আচ্ছা, আমি ধরে নিলাম আমার এলটিআর এর, এখানে বলেছে হচ্ছে প্রশ্নটা না দেখলে বুঝতে পারবে না, বলছে দ্য এফিসিয়েন্সি অফ এ কার্নোট সাইকেল রিমেন্স আনচেঞ্জড ইফ দ্য টেম্পারেচার অফ দ্য সোর্স অর্থাৎ এইচটিআর ইজ রেজড বাই 200 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড দ্য সিঙ্ক ইজ রেজড বাই 100 ডিগ্রি সেলসিয়াস। ইফ দ্য টেম্পারেচার অফ দ্য সোর্স ইজ রেজড বাই 100 ডিগ্রি সেলসিয়াস উইথ নো চেঞ্জ ইন টেম্পারেচার অফ দ্য সিঙ্ক অর্থাৎ এলটিআর, দ্য এফিসিয়েন্সি ইজ রেজড বাই 20%. ক্যালকুলেট দ্য টেম্পারেচার অফ দ্য সোর্স অ্যান্ড সিঙ্ক। অর্থাৎ আমার এখানে দুটো ভ্যারিয়েবল, আমি অঙ্কটা পুরো করছি না যেহেতু আমার কাছে প্রশ্নটা নেই। একটা হচ্ছে যে T2 আর T1, অর্থাৎ এটা হচ্ছে এইচটিআর এর টেম্পারেচার, এটা হচ্ছে এলটিআর এর টেম্পারেচার, দুখানা ভ্যারিয়েবল আছে। এবার আমরা কমন ম্যাথামেটিক্স থেকে জানি যে দুটো ভ্যারিয়েবলকে ক্যালকুলেট করতে গেলে বা ডিফাইন পেতে গেলে আমার দুখানা ইকুয়েশন অ্যাটলিস্ট দরকার হয়। এবার যা ইনফরমেশন দিয়েছে তার উপর দাঁড়িয়ে দুখানা আমাকে ইকুয়েশন তৈরি করতে হবে। প্রথম ইকুয়েশন কি, প্রথম ইকুয়েশন হচ্ছে যে একটা কার্নোট সাইকেল আছে,
তার এফিসিয়েন্সি আনচেঞ্জ থাকছে ইন দ্য টেম্পারেচার অফ দ্য রেইজ টু 200 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমার যদি ক্ষেত্রে প্রথম কেসে এটা হতো, তাহলে তার এফিসিয়েন্সি ছিল T1 মাইনাস T2। এবার আমি সেকেন্ড কেসের ক্ষেত্রে কি করেছি, T1কে 100 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়েছি আর T2কে 200 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়েছি। তাহলে 1 মাইনাস T1 প্লাস 100 ডিভাইডেড বাই T2 প্লাস 200, তাতে করে আমি ইটা 2 পেয়েছি। এখন কি বলছে যে এদের এফিসিয়েন্সি আনচেঞ্জ, অর্থাৎ এই দুটো ইকুয়াল। তাহলে আমি এখান থেকে একটা ইকুয়েশন পাবো, কি পাবো, সিম্পলি 1 1 কেটে গেল, মাইনাস মাইনাসও কেটে গেল, T1 বাই T2 ইজ ইকুয়াল টু T1 প্লাস 100 ডিভাইডেড বাই T2 প্লাস 200। এটাকে একটা সিম্পলিফাই করে একটা ইকুয়েশন পাবো, 1 নম্বর ইকুয়েশন আমি দেখছি নাম দিলাম। এরপরে আরেকটা কি বলেছে যে ইফ দ্য সোর্স ইজ এইচটিআর এর টেম্পারেচার যদি 100 ডিগ্রি বাড়াই কিন্তু এলটিআর এর টেম্পারেচার বাড়ালামই না, তাহলে এফিসিয়েন্সি 20% বৃদ্ধি পায়। ঠিক আছে, 20% বৃদ্ধি পায়। আচ্ছা, তাহলে আমি আরেকটা কেস ইটা 3, সেক্ষেত্রে আমি কি করেছি 1 মাইনাস সিঙ্কের টেম্পারেচার বাড়াইনি, ঠিক আছে, তাহলে T1ই থাকলো। এইচটিআর এর টেম্পারেচার বাড়িয়েছি কত, 100 ডিগ্রি, ঠিক আছে, 100 ডিগ্রি বাড়িয়েছি। তাহলে আমি যদি দেখি এটা হচ্ছে ইটা 3। এখন কি বলা হচ্ছে যে 20% এর এফিসিয়েন্সি ইনক্রিজ হয়েছে, অর্থাৎ ইটা ফার্স্ট কেসের সঙ্গে আমার ইটা 1 এর 20% ইনক্রিজ হয়েছে। তার মানে ইটা 1 প্লাস ইটা 1 ইন্টু 20/100 অর্থাৎ কত হয় 5, এটা তার মানে 5 একে 6, 6 ইটা 1/5 ইজ ইকুয়াল টু 1 মাইনাস T1 বাই T2 প্লাস 100। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি আর করছি না, এখান থেকে বেসিক্যালি আরেকটা ইকুয়েশন পাবো আমি, দুটো ইকুয়েশন দুটো ভ্যারিয়েবল আরামসে বের করতে পারবো। আমার মনে হয় না আর কোনো জটিলতা আসবে, এফিসিয়েন্সির সমস্ত ফর্মুলা বলে দেওয়া হয়েছে, সেখান থেকে খুব একটা কঠিন কিছু হবে না ব্যাপারটা করা। ঠিক আছে, রাখছি তাহলে।